বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আমরা আরো একটি পিআরবি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমরা এই পর্যন্ত যতগুলো পিআরবি ক্লাস করেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দামি পিআরবি ক্লাস আজকে হবে 200 থেকে শুরু। আমরা যেখান থেকে আসি একটু লাইভে যুক্ত হয়ে নেই, আমরা চলে আসি। একটু আমরা যেখান থেকে আসি সেখান থেকে সবাই একটু চলে আসি। নার্গিস পারভিন নিপা উপস্থিত হয়েছেন। নিপা, আপনাকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে। তাহলে কে কোথায় আছে একটু চলে আসি আস্তে আস্তে। আমরা কি আসতেছি? আস্তে আস্তে সবাই চলে আসছি, শুরু করব। আচ্ছা, আস্তে আস্তে আমরা সবাই চলে আসি। আমরা আজকে পড়ব পিআরবি 200 পদ থেকে। তার মানে 200 পদ থেকে যে কয়েকটা পিআরবি পড়ব, সবগুলো পিআরবি খুবই 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 গুরুত্বপূর্ণ। প্রথম হইল 200, না 201 থেকে পড়ে। 201, 201 ক্লোজ আছে দুইটা, 201 ক, 201 খ। 201 কতে বলা আছে থানার অফিসার ইনচার্জ যদি কোনো কারণে অসুস্থ থাকে বা ছুটিতে থাকে, তাহলে তিনি কনস্টেবলের উপরে পদের পুলিশ অফিসারকে তিনি কি করতে পারবে, দায়িত্ব পালন করতে পারবে, বা উপরে পদের পুলিশ অফিসার থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করতে পারবে। মানে বাংলা আলাপ হলো থানার অফিসার ইনচার্জ যদি ছুটিতে থাকে বা অসুস্থ থাকে, তাহলে কনস্টেবলের উপরের পদের পুলিশ অফিসার মানে এএসআই থেকে ইন্সপেক্টর বুঝাইছে, কনস্টেবলের উপরে পদের পুলিশ অফিসার থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করতে পারবে, এই ক্ষমতাটা দেওয়া আছে। এটা করতে পারবে, শুধু কে পারবে আর কে পারবে না এই বিষয় বলা আছে 201 ক। আর 201 খতে বলা আছে থানার অফিসার ইনচার্জ যদি অসুস্থ থাকেন, অথবা ছুটিতে থাকেন, অথবা সাক্ষীতে থাকেন, অথবা অন্য কোনো কারণে থানায় উপস্থিত না থাকেন, তাহলে তিনি তার পরের পদের পুলিশ অফিসারকে থানার দায়িত্ব অর্পণ করবেন এবং বিষয়টি জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন, যেটাকে বলা হয় থানার দায়িত্বভার অর্পণ। আপনারা যখন থানায় চাকরি করেছেন যারা, তারা জানেন ভালো করে, থানার দায়িত্বভার অর্পণ বলতে ওসি আমাকে বলে যে ওই আমাকে আউট দেন, তদন্তকে দায়িত্ব দেন, অথবা তদন্তকে আউট দেন, ইন্সপেক্টরকে দায়িত্ব দেন অপারেশনকে। আর যে অপারেশনকে আউট দেন, তাহলে সাব ইন্সপেক্টর সেকেন্ড অফিসার যে আছে তাকে দায়িত্ব দেন। এই কথাটা বলে কিনা আপনারা কি খেয়াল করছেন? আপনারা কি থানায় এই বিষয়টা খেয়াল করছিলেন যে
থানার অফিসার ইনচার্জ যখন কোনো অপারেশনে যায় তখন সে বলে যে ভাই আমাকে একটু আউট দিয়া দায়িত্বটা ওসিকে দিয়ে দেন, ইয়াকে তদন্তকে দেন। আবার তদন্তকে আউট দিলে বলে যে অপারেশনকে দায়িত্ব দেন, অপারেশনকে আউট দিলে বলে সেকেন্ড অফিসারকে দায়িত্ব দেন, সেকেন্ড অফিসারকে আউট দিলে বলে যে অন্য সাব ইন্সপেক্টরকে দায়িত্ব দেন, থানা দায়িত্ব দেন। আবার তারাই বলে আমাকে হাজির করেন। এই যে বাইর করা হাজির করা এই বিষয়টা 201-এর ক আর খ। তাহলে 201-এর মূল বাংলা আলাপ হইলো, 201-এর ক এর বাংলা আলাপ হইলো যে থানার অফিসার ইনচার্জে কোনো কারণে থানায় না থাকলে, ছুটিতে হোক, অসুস্থ হোক, সাক্ষীতে হোক বা যে কোনো কারণে হোক, তিনি যদি থানায় না থাকেন তাহলে তার পরের পদের পুলিশ অফিসার তার দায়িত্ব পালন করতে পারবে। কনস্টেবলের উপরে যারা আছে তারা তার দায়িত্বটা পালন করতে পারবে। এই এতটুকু বলা আছে 201-এর কতে, মানে কারা কারা পারবে আর কারা কারা পারবে না। তাহলে কনস্টেবলের উপরে পদের পুলিশ অফিসাররা থানায় উপস্থিত যদি ওসি না থাকে তাহলে তারা দায়িত্ব পালন করতে পারবে। আর খতে বলা আছে থানার ওসি যদি থানা ত্যাগ করে ছুটিতে যায়, অসুস্থ হয় বা অন্য কোথাও যায়, তাহলে তিনি তারপরের পদের পুলিশ অফিসারকে থানার দায়িত্বভার অর্পণ করবেন এবং এই বিষয়টা জেনারেল রাইটে লিপিবদ্ধ করবেন। কথা কি বুঝতে পারছেন? কতে বলছে কারা কারা পারবে থানার ওসির দায়িত্ব পালন করতে, আর খতে বলা আছে যে ওসি যদি যায় তাহলে অবশ্যই সে যেন তারপরের পদের পুলিশ অফিসারকে দায়িত্বভার অর্পণ করে যায় এবং বিষয়টা জেনারেল রাইটে নোট করে। এই হলো 201-এর ক আর খ। আপনারা বলেন এটা গুরুত্বপূর্ণ কিনা? এবার আপনারা বলেন 201-এর ক খ গুরুত্বপূর্ণ কিনা। এখন হলো 202-এ বলা আছে যে থানা যে অফিসার ইনচার্জ আছেন, দিছে রিমোটটা দিয়ে, থানার অফিসার ইনচার্জ যদি তার থানার দায়িত্বভার গ্রহণ করেন বা ফাঁড়ির দায়িত্বভার গ্রহণ করেন, তাহলে যখন কোন অফিসার থানা অথবা ফাঁড়ির দায়িত্বভার গ্রহণ করবেন তখন তিনি এই বিষয়ে পুলিশ সুপারকে অবগত করবেন। কথা কি বুঝতে পারছেন? দায়িত্ব গ্রহণের সময় তিনি পুলিশ সুপারকে অবগত করবেন এবং ওই থানা অথবা ফাঁড়ির যে সকল সম্পত্তি, নগদ অর্থ সহ বিভিন্ন রেজিস্টার ও মালখানা দ্রব্যাদি যেগুলা পাবেন এগুলো সম্পর্কে তিনি একটা প্রত্যয়ন পত্র লিখিতভাবে পুলিশ সুপার বরাবর তিনি দাখিল করবেন। 202, তার মানে বাংলা আলাপ হলো থানার দায়িত্বভার হস্তান্তর 202-এ। তাহলে 202-এ থানা অথবা ফাঁড়ির দায়িত্বভার হস্তান্তর, মানে কোন অফিসার যদি থানা অথবা ফাঁড়ির দায়িত্বভার গ্রহণ করেন তাহলে তিনি এই বিষয় সম্পর্কে আগে বলছে পুলিশ সুপারকে অবগত করতে হবে। আবার বলছে তিনি দায়িত্বভার নেওয়ার পর ওই থানায় নগদ অর্থ, তারপরে সম্পদ, তারপরে রেজিস্টার সমূহ, তারপরে অন্যান্য যে সমস্ত জিনিসপত্র, যে সমস্ত মালখানা দ্রব্যাদি তিনি পরীক্ষা নিরীক্ষা করে যা কিছু তিনি পেয়েছেন এই বিষয়ে একটা লিখিত প্রতিবেদন তিনি পুলিশ সুপারকে দাখিল করবেন। প্রতিবেদন বলতে প্রত্যয়ন পত্র দাখিল করবেন। এই ফ্যানটা বন্ধ করো, পাতালে শব্দ আসতেছে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারছি? তাহলে 201 গেল, 201-এর ক আর খ পাইলাম। থানার বা ফাঁড়ি দায়িত্ব কে কে পালন করতে পারবে বা ওসি গেলে কারে দায়িত্ব দিবে, কিভাবে জিডিতে নোট করবে। 2-এ পেলাম থানা অথবা ফাঁড়ি যদি দায়িত্বভার গ্রহণ করে এই বিষয় সম্পর্কে তিনি পুলিশ সুপারকে অবগত করবেন এবং থানার যে সমস্ত সম্পত্তি,
নগদ অর্থ, রেজিস্টার, আর কি আছে, মালখানা যে সম্পত্তিগুলো আছে, এই বিষয়গুলো সম্পর্কে তিনি একটা পরীক্ষা নিরীক্ষা করে যা পাবেন এই বিষয়ে একটা প্রত্যয়নপত্র দাখিল করবে। কার বরাবর? পুলিশ সুপার বরাবর। 202, এটা কি বুঝতে পারছি? তাহলে 201 হলো কে কে থানার ওসি হইতে পারবে বা ওসির অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করবে, এটা হলো 201 ক খ। আবার থানা অথবা ফাঁড়ির দায়িত্বভার গ্রহণ করার প্রক্রিয়াটা কি, কিভাবে করবে, এটা বলা আছে 202-এ। তাহলে 201 আর 202 আমরা কি পারি? একটু যদি পারি লিখে দেন তাহলে আমি সামনে আগাবো। 201 আর 202 বুঝছি কিনা? 201 এর মূল বাংলা আলাপটা হইল যে থানার অফিসার ইনচার্জ যদি থানা কোনো কারণ না থাকে, কনস্টেবলের উপরে যে কেউ থানার ওসি দায়িত্ব পালন করতে পারবে, এটা হলো কতে বলছে। আর খতে বলছে ওসি যদি ছুটি থাকে, সাক্ষী থাকে, উপস্থিত থাকে, অনুপস্থিত থাকে, অসুস্থ থাকে, তাহলে তিনি তার পরের পদের পুলিশ অফিসারকে দায়িত্বভার অর্পণ করবেন এবং তিনি কি কি সম্পত্তি, কি কি রেজিস্টার, কি কি নগদ অর্থ, কি কি মালামাল পেয়েছেন, এই বিষয়গুলো সম্পর্কে একটা প্রতিবেদন পুলিশ সুপারের কাছে প্রেরণ করবেন। এই হলো 201 ক খ আর হলো 202। এখন হলো 203, থানার ভবন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলো গুরুত্বপূর্ণ। থানার অফিসার, হ্যাঁ, তাহলে থানার ভবন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা কি ফিয়ারবে পড়বেন আমার কন্যাকে আপনার আন্দাজ করে এখন ঠিক আছে। দুইশো তিনে বলা আছে থানার ভবন পরিষ্কার, এটার মূল বাংলা আলাপ হইল থানা ভবন, দেন আমি বানিয়ে বলি দেখেন হয় কিনা। থানা ভবন, থানা কম্পাউন্ড, থানার চারিপাশে যা কিছু আছে সকল কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। থানার যে সকল জিনিসপত্রগুলো যেই জায়গায় রাখা কথা সেই জায়গায় রাখতে হবে। রেজিস্টার পত্রগুলো সুসজ্জিত করে রাখতে হবে। ব্যারাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দর্শনার্থী সহ অন্যান্য রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং থানার অফিসার ইনচার্জ এই সকল পরিষ্কার পরিচ্ছন্ন জন্য দায়ী থাকবেন। কনস্টেবলের ব্যারাকে তাদের বিছানাপত্র তারা গুছিয়ে রাখবে। এখানে আমার মনে হয় গবেষণা করে পড়ার কিছু নাই। তাহলে থানার ভবন টবন পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে পেলাম 203-এ। তাহলে 201-এ বলা আছে থানার অফিসার ইনচার্জের দায়িত্ব কারা পালন করবে তাদেরকে নিয়ে। 202-এ বলা আছে দায়িত্বভার গ্রহণ আর অর্পণের পদ্ধতি। 203-এ পেলাম থানার ভবন পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে। 204-এ পাবো হইলো থানার সংলগ্ন যে বাংলো বা পরিদর্শন কক্ষ আছে এগুলো অন্য বিভাগের কর্মকর্তা কর্তৃক ব্যবহার। অন্য বিভাগ বলতে বোঝাচ্ছে পুলিশের বাহিরে যারা আছে। তাহলে বলা আছে অন্য কোন বিভাগের কোন কর্মকর্তা যদি থানা এলাকা কোন পরিদর্শনে আসেন এবং থানার যে বাংলো আছে সেগুলো যদি খালি থাকে, এই খালি থাকা সাপেক্ষ তারা সেখানে অবস্থান করতে পারবে। আবার আইজিবি স্যার যদি চায় তাহলে তাদের সেখানে থাকার বিষয়ে আইজিবি স্যার আবার মানে তাদেরকে নিষেধাজ্ঞারও আদেশ দিতে পারবে, মানে নিষেধ করে দিতে পারবে যে এই অফিসারকে সেখানে রাখতে দেওয়া যাবে না। এত গভীরে যাওয়ার কিছু নাই, শুধু মনে রাখবেন অন্য বিভাগের যারা আছে তারা সময় সাপেক্ষে বা বাংলো খালি থাকার সাপেক্ষে তারা পুলিশের বা থানার যে বাংলো বা আছে পরিদর্শন কক্ষ আছে সেগুলোতে তারা অবস্থান করতে পারবে, রাত্রি যাপন করতে পারবে, থাকতে পারবে। 204-এ এখন পর্ব আমরা 205 থানার অফিসার ইনচার্জের দেন, সব সুন্দর করে বলা আছে। অফিসার ইনচার্জের দায়িত্ব কর্তব্য 205, সাব ইন্সপেক্টরের দায়িত্ব কর্তব্য 206, এএসআই দায়িত্ব কর্তব্য 207, কনস্টেবলের দায়িত্ব কর্তব্য 208। একবার সিরিয়াল টু সিরিয়াল করে বলা আছে। আমি কি আবার বলবো? অফিসার ইনচার্জের দায়িত্ব কর্তব্য 205, সাব ইন্সপেক্টরের দায়িত্ব কর্তব্য 206, এএসআই দায়িত্ব কর্তব্য 207, কনস্টেবলের দায়িত্ব কর্তব্য 208। তাহলে আবার আসি 201-এ ক খতে বলা আছে থানার দায়িত্বভার, থানার অফিসার হিসেবে দায়িত্ব কে কে পালন করতে পারবে 201-এর ক খ। 202-এ বলা আছে
থানা বা ফাঁড়ির দায়িত্ব বা অর্পণ বা গ্রহণ। আর 203-এ পেলাম থানার ভবন পরিষ্কার পরিচ্ছন্ন। 204-এ পেলাম থানাতে অন্য বিভাগে যারা আছে তারা থানার যে পরিদর্শন কক্ষ বা বাংলো ব্যবহার করা নিয়ে। 205-এ পেলাম থানার অফিসার ইনচার্জের দায়িত্ব কর্তব্য। এটা আমরা পড়বো কি দায়িত্ব কর্তব্য। 6 বলা আছে সাব ইন্সপেক্টরের দায়িত্ব কর্তব্য। 207-এ বলা আছে এএসআই দায়িত্ব কর্তব্য। 208-এ বলা আছে কনস্টেবলের দায়িত্ব কর্তব্য। আচ্ছা, এখন অফিসার ইনচার্জের দায়িত্ব কর্তব্য কি বলেন তো? ওসির কাজ কি? ওসির কাজ হইল যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার দায়িত্বাধীন এলাকার মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করা, অপরাধ দমন করা ও অপরাধের তথ্য বৃত্তান্ত উদ্ঘাটন করা। আবার বলি, থানার অফিসার ইনচার্জ তার দায়িত্বাধীন এলাকার মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা, অপরাধের তথ্য বৃত্তান্ত উদ্ঘাটন এবং অপরাধীকে গ্রেপ্তারের জন্য এই 3টা কাজ করার জন্য তার অধস্থন যে পুলিশ অফিসার আছেন, অধস্থন যে পুলিশ সদস্যদের আছেন তাদের যথাযথ ব্যবস্থাপনা এবং কার্যক্রমে নিয়োজিত করার জন্য তিনি দায়িত্ববান। মানে এর অর্থ কি? মানে থানা এলাকার অপরাধ দমন করা, আইন শৃঙ্খলা রক্ষা করা, অপরাধের তথ্য বৃত্তান্ত উদ্ঘাটন করার জন্য তার অধীনে যে সমস্ত সাব ইন্সপেক্টর এসে কনস্টেবল আছে এদেরকে যথাযথ ব্যবস্থাপনা ও যথাযথভাবে নিয়োগ দেওয়া এবং নিয়োগ দেওয়ার মাধ্যমে সেগুলোকে সুসংগঠিতভাবে রক্ষা করার জন্য তিনি দায়িত্ববান। এর অর্থ বুঝছেন? মানে ফোর্সদেরকে সঠিকভাবে ব্যবস্থাপনা পরিচালনা করার মাধ্যমে থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করা, অপরাধের তথ্য বৃত্তান্ত উদ্ঘাটন করা এবং অপরাধীকে গ্রেপ্তার করা হইল থানার অফিসার ইনচার্জের প্রধান দায়িত্ব ও কর্তব্য। আরো যদি বাংলা আলাপে বলি, থানার অফিসার ইনচার্জের প্রধান দায়িত্ব ও কর্তব্য হইল তার অধস্থন পুলিশ অফিসার এবং তার অধস্থন অফিসার ও ফোর্সদেরকে যথাযথভাবে মোতায়েন করে বা যথাযথভাবে ব্যবস্থাপনার মাধ্যমে থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করা, অপরাধের তথ্য বৃত্তান্ত উদ্ঘাটন করা এবং অপরাধীদেরকে গ্রেপ্তার করা। এটা হলো তার 1 নাম্বার কাজ। এটা কি বুঝতে পারছেন? এছাড়া বলা আছে অপরাধ দমনের জন্য অপরাধীর দল ববে ঘুরে অথবা কোন ডাকাত দলের সদস্য বা অন্য এলাকাতে কোনো অপরাধী এই এলাকায় আসে কিনা এই বিষয়ে তিনি খোঁজ খবর রাখা, তথ্য সংগ্রহ করা তার দায়িত্ব ও কর্তব্য। এ হলো ওসির কাজ। এটা কি বুঝছি? তাহলে ওসির প্রথম কাজ হলো তার অধস্থন যে সাব ইন্সপেক্টর এসে কনস্টেবল আছে মানে অফিসার ও ফোর্স আছে তাদেরকে যথাযথভাবে ব্যবস্থাপনা করে, যথাযথভাবে তাদেরকে ব্যবহার করে, ফোর্স ম্যানেজমেন্ট ভালোভাবে করে তার থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধের তথ্য বৃত্তান্ত উদ্ঘাটন করা এবং অপরাধীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা তার প্রধান দায়িত্ব কর্তব্য। এছাড়া থানা এলাকায় যদি কোনো অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকে সেই সম্পর্কে তথ্য নেওয়া, কোনো ভবঘুরে অথবা কোনো ডাকাত বা কোনো চোর বা কোনো অপরাধীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা তার দায়িত্ব ও কর্তব্য। এটা হলো ওসির দায়িত্ব কর্তব্য 205-এ। এটা কি বুঝতে পারছি? এর ফলে 206 বলা আছে দ্বিতীয় ও তৃতীয় অফিসারের দায়িত্ব কর্তব্য। দ্বিতীয় ও তৃতীয় অফিসার বলতে বোঝাইছে থানার অফিসার ইনচার্জ সাধারণ দায়িত্ব সাপেক্ষে দ্বিতীয় তৃতীয় অফিসারকে তিনি কিছু কাজের অংশ তিনি হস্তান্তর করতে পারবে। মানে তার কিছু কাজ আছে, থানার অফিসার ইনচার্জ যে কাজগুলো আছে এই কাজের কিছু অংশ দ্বিতীয় ও তৃতীয় অফিসারের কাছে তিনি হস্তান্তর করতে পারবে, মানে সাব ইন্সপেক্টরের কাছে তিনি হস্তান্তর করতে পারবে। সাব ইন্সপেক্টরের কার্যক্রম হলো 206। এখন আসি 207। এএসআই সাহেবেরা আপনাদের যারা দায়িত্ব কর্তব্য পড়েন, খুব গুরুত্বপূর্ণ। 207-এর ক, খ, গ, গ, সারিকান ক্লোজ। 207-এর ক, খ, গ, গ, সারিকান ক্লোজ। প্রথম কাজ হলো আপনি হলেন এএসআই মানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, মানে আমি সাব ইন্সপেক্টর, আপনি আমার অ্যাসিস্ট্যান্ট।
তাহলে এএসআই মানে হইলো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, মানে আমার অ্যাসিস্ট্যান্ট আপনি, আপনি আমার সহকারী দারোগা। তাহলে থানায় একজন এএসআই কে প্রেরণ করার উদ্দেশ্য হইলো, বা থানায় একজন এএসআই কে নিয়োগের প্রধান উদ্দেশ্য হইলো মামলা তদন্তকারী কর্মকর্তার তার তদন্ত এবং করণিক সকল কাজে সহায়তা করা। এটা কি বুঝতে পারছেন? এটা হলো 207 ক, এএসআই দায়িত্ব কর্তব্যের ভিতরে আসবে। তাহলে থানায় একজন এএসআই নিয়োগের প্রধান কাজ হলো থানায় যে কর্মরত মামলা তদন্তকারী কর্মকর্তা আছে, মানে সাব ইন্সপেক্টর আছে, এই সাব ইন্সপেক্টরের সকল ধরনের তদন্ত ও করণিক কাজে তার সহায়তা করা। এটা হলো 207 ক। এখন হলো 207 খ, আমার সাথে বলেন জিডি সিডি পিডি কেস ডায়েরি। তাহলে এখন হলো 207 খ। 207 খ তো বলো সাইড ডায়েরি রেজিস্টার। প্রথমটা হলো জিডি জেনারেল ডায়েরি, তারপর হলো সিডি কেস ডায়েরি, তারপর হলো এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, তারপর আরেকটা মনে হয় বিসিএনবি। এই সাইডটা রেজিস্টার ব্যতীত থানায় রক্ষিত যত রেজিস্টার আছে, থানায় টোটাল 86টা রেজিস্টার আছে, এই সকল রেজিস্টার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবেন একজন এএসআই। তাহলে সাইডটা রেজিস্টার কি কি? একটা হলো জিডি, একটা হলো সিডি মানে কেস ডায়েরি, একটা হলো এফআইআর, একটা হলো বিসিএনবি। আমার যদি ভুল না হয়ে থাকে বিসিএনবি হওয়ার কথা। তাহলে জিডি সিডি এফআইআর বিসিএনবি। এই সাইডটা রেজিস্টার ছাড়া থানায় রক্ষিত যত রেজিস্টার আছে সকল রেজিস্টার রক্ষণাবেক্ষণ দায়িত্ব হইলো একজন এএসআই। জিডি সিডি পিডি হবে না, যেটা বলছি এটা জিডি একটা সিডি একটা, পিডি নাই। আর সিডি মানে তো কেস ডায়েরি। তাহলে জিডি সিডি পিডি কেস ডায়েরি হবে না, শব্দ হবে জিডি সিডি এফআইআর, আর একটা হলো বিসিএনবি। বিসিএনবি লাগবে। সাইডে রেজিস্টার লিখে দেন, একটা হলো জিডি, একটা হলো সিডি, একটা হলো এফআইআর, একটা হলো বিসিএনবি। এই সাইডে রেজিস্টার একটু লিখে দেন, একটা হলো জিডি, একটা হলো সিডি, একটা এফআইআর, একটা বিসিএনবি। ওই বেলা শেষে ওয়ারেন্ট রেজিস্টার কে বলছে? বেলা শেষে কেনা? এটা তো বাদ দিয়ে দিব, আমি ব্লক করে ফেলে দেবো। এই নামে তো আমি কাউকে পড়াবো না। যার বেলা শেষ হয়ে গেছে তার আর কি পড়াবো? তাহলে রেজিস্টার তুলে আসো। তাহলে রেজিস্টার কয়টা? 4টা। একটা হলো জেনারেল ডায়েরি, একটা হলো কেস ডায়েরি, একটা হলো এফআইআর, আর একটা হলো বিসিএনবি। জুয়েল ভি, ভেরি গুডের ভি, বাংলাদেশের বি না, ভিসিএনবি ভেরি গুডের। তাহলে জিডি সিডি এফআইআর বিসিএনবি। এই সাইডটা রেজিস্টার ব্যতীত সকল রেজিস্টার রক্ষণাবেক্ষণের দায়িত্ব একজন এএসআই। কুহতে লক্ষ্য দাও। এটা কি ক্লিয়ার? ওই লতিফা, তুই কয়দিন পর পর কইতে উজাই আসস? আঞ্চলিক ভাষা বলা লাগে উজানো, মানে কইতে কয়দিন পর পর তোর ক্ষমা দেখাস। এরপরে যে ডিডি কি? ডিডি কি শব্দ? এটা হবে সিডি, আর হবে জিডি। ডিডি কোনো শব্দ নাই। একটা হলো জিডি, একটা হলো সিডি, একটা হলো এফআইআর, একটা হলো ভেরি গুডের ভি, ভিসিএনবি হলো ভেরি গুডের ভি। ওই সানজিদা, তোরা শর্টকাট ঘুরে ফেলাম মতো ইংলিশে লেখ, তুই বাংলা লেখস কি জন্য? যেন আমি বুঝতে না পারি যে তুই কোনটা লেখছস। ইংলিশে লেখ জিডি সিডি এফআইআর বিসিএনবি। বিসিএনবি হলো ভেরি গুডের ভি। বিসিএনবি
এই লাস্টের এন বি যেটা লাস্টের বি হলো বাংলাদেশের বি। তাহলে আবার আসি, এএসআই দায়িত্ব কর্তব্য 207-এর 4টা আছে। তাহলে প্রথমে হলো জিডি, তারপর হলো সিডি, তারপর হলো এফআইআর, তারপর হলো বিসিএনবি। এই 4টা রেজিস্টার বাদ দিয়া থানায় রক্ষিত যত রেজিস্টার আছে সকল রেজিস্টার রক্ষণাবেক্ষণের দায়িত্ব হইল একজন সাব ইন্সপেক্টর। 207-এর খাগড়াছড়ির খ। আচ্ছা, ওই সাইফুল ইসলাম, ব্লেস ক্রাইম নোটবুক না নোটবুক, NOTE নোট। আর তুমি যেটা লাগছে NOT নট, এই নটের তো না। আচ্ছা, এখন চলে আসি ওই যে শিক্ষা, কিসের শিক্ষা না মাছের কি শিক্ষা, যদি সিরা একদিন বিলাইয়ের ভাগে পড়ে এরকম একটা দোয়া করে না। মানে বিলাই তো সবসময় দেখে একটা শিক্ষার ভিতরে মাছ রান্না করে পাতিলের ভিতরে ঝুলে রাখছে, বিলাই এরা খাইতে পারতেছে না। এরা আঞ্চলিক ভাবে আগের যুগে ছিল। আগে যখন আপনার বিভিন্ন স্টিলের আলমারি বা র্যাক ছিল না, তখন খাবার আমরা নিজেরাই দেখছি শিক্ষার ভিতরে ঝুলে রাখছে। এখন এই আপনাদের জন্য শিক্ষার ধারা হইল 207-এর গরুর গ। 207-এর গরুর গতে বলা আছে, থানার অফিসার ইনচার্জ যদি থানায় উপস্থিত না থাকে বা থানার অফিসার ইনচার্জের অনুপস্থিতিতে এএসআই এর উপরের কোন পদের পুলিশ অফিসার যদি থানায় উপস্থিত না থাকে, থানার অফিসার ইনচার্জ এর অনুপস্থিতিতে এএসআই হইতে ঊর্ধ্বতন পদের কোন পুলিশ অফিসার যদি থানায় উপস্থিত না থাকে এবং এএসআই যদি ফৌজদারি কার্যবিধানের সারের বিধি মোতাবেক থানার দায়িত্বে থাকে, মানে থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকে। আগে বুঝেন, পরীক্ষা আসতে পারে এএসআই কি মামলা রুজু করতে পারে। তাহলে এএসআই কি মামলা রুজু করতে পারে, এটা অর্থটা আগে আমরা বুঝি। বলা আছে, থানার অফিসার ইনচার্জের অনুপস্থিতিতে বা ছুটিতে বা অন্য কোনো কারণে তিনি যদি থানায় উপস্থিত না থাকেন, এএসআই উপরে কোনো পুলিশ অফিসার যদি না থাকে এবং এএসআই যদি ফৌজদারি কার্যবিধানের সারের মোতাবেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকে। কথা কি বুঝতে পারছেন? তাহলে আবার বলি, কি বলছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতিতে এএসআই এর উপরে কোন পদের পুলিশ অফিসার থানায় উপস্থিত না থাকলে, ফৌজদারি কার্যবিধানের সারের বিধি মোতাবেক এএসআই যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকে আর এই সময় যদি থানায় কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ আসে, কথা কি বুঝতে পারছেন? এই সময় যদি থানায় কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ আসে, তাহলে থানার এই যে এএসআই এই অপরাধটি আমলে নিতে পারবেন, তিনি সেটা এফআইআর হিসাবে মামলা রুজু করতে পারবেন এবং এই মামলাটা তিনি আবার তদন্তের ব্যবস্থা করতে পারবে। এটা বুঝছেন কিনা? তার মানে বাংলা আলাপ হইল, এএসআই এর উপরে কোন পদের পুলিশ অফিসার থানায় উপস্থিত না থাকলে আর এএসআই যদি থানার দায়িত্বে থাকে, এই সময় যদি থানায় কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ আসে, তাহলে তিনি এটা অপরাধটা আমলে নিতে পারবে, মামলা রুজু করতে পারবে, তদন্তের ব্যবস্থা করতে পারবে। এএসআই সেটা পারবে। 207-এর গরুর গ। তাহলে পরীক্ষায় যদি আসে এএসআই কি মামলা রুজু করতে পারে বা এএসআই কি থানার দায়িত্বে থাকতে পারে, এই দুইটা পারে হইল 207-এর গরুর গতে। সে থানার দায়িত্ব থাকতে পারে, মামলাও রুজু করতে পারে। আর আরেকটা আসবে, এএসআই কি মামলা তদন্ত করতে পারে কিনা, এটা আবার 255-এর ক খ যখন পড়ি, 255-এর ক খ পড়লে পাবো মামলা তদন্ত। এখানে কিন্তু মামলা তদন্তের কথা বলে না, এখানে বলা আছে যে এএসআই যদি থানার চার্জে থাকে
তাহলে সে আমলযোগ্য অপরাধ আমলে নিতে পারবে, মামলা রুজু করতে পারবে, তদন্তের ব্যবস্থা করতে পারবে। তদন্তের ব্যবস্থা বলতে বুঝাইছে কাউকে ইন্ডেক্স করতে পারবে অথবা কাউকে ঘটনাস্থলে পাঠাইতে পারবে, এটা বুঝাইছে। ফ্যাস লাগে না আমি কি বলি? বলছে স্যার পারে, যদি ওসি বা অন্য কোনো অফিসার উপস্থিত না থাকে তাহলে তখন মামলা রুজু করে তদন্ত করতে পারে। না না, তদন্ত করতে পারে না রে বাবারে, তদন্তের ব্যবস্থা করতে পারে। সে তদন্ত করবে কেন? সে যদি তদন্ত করে তাহলে থানা চালাইব কে? সে হলো তদন্তের ব্যবস্থা করবে, মামলা রুজু করবে, তদন্ত ব্যবস্থা করবে এবং থানার চার্জে সে থাকবে। আর যদি পরীক্ষা আসে থানা এসে কি মামলা তদন্ত করতে পারে, 255 করতে পারে না, 255 খতে পারে। এখানে 207 গরুর গতে মূলত তাকে মামলা তদন্তকে হাইলাইট করা হয় না। এখানে তারা হাইলাইট করা হয়েছে সে ওসির দায়িত্বে আছে। এই সময় যদি আমলযোগ্য অপরাধ একটা সংবাদ আসে, মানে মার্ডার মামলা একটা সংবাদ আসে, সেটা আমল নিতে পারবে, নিয়ে ঘটনাস্থলে ফোর্স পড়াইতে পারবে, তদন্তের ব্যবস্থা সে করতে পারবে। এটাকে হাইলাইট করছে মূলত 207 গরুর গতে। এরা বুঝছে কিনা? আর তদন্ত পারে কি পারে না এই বিষয়ে 255 ক আর খতে স্পষ্ট করে বলা আছে। ওয়াইস করুনি, আমার কথাটা কি ক্লিয়ার? পরীক্ষা হলে ফ্যাস লাগেন না। তাহলে 207 কতে পাইলাম এএসআই কে থানায় প্রেরণের উদ্দেশ্য হলো সাব ইন্সপেক্টরকে তার মামলা তদন্ত এবং করণিক কাজে সহায়তা করা। খতে পাইলাম সহায়তা করা। খতে পাইলাম থানায় রক্ষিত যে জেনারেল ডায়েরি আছে, কেস ডায়েরি আছে, এফআইআর রেজিস্টার আছে, বিসিএনবি রেজিস্টার আছে, এগুলো বাদ দিয়ে যত রেজিস্টার আছে সকল রেজিস্টার রক্ষণাবেক্ষণ করবে একজন এএসআই। 207 গরুর গতে পাইছি এএসআই উপরের পদের পুলিশ অফিসার থানায় উপস্থিত না থাকলে সে যদি ফৌজদারি কার্যবিধানের সারে বিধি মোতাবেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকে, তাহলে এই সময় যদি কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ আসে সেটা সে আমলে নিতে পারবে, মামলা রুজু করতে পারবে, তদন্তের ব্যবস্থা করতে পারবে। আমি কি 207 গরু গড়া বুঝাইতে পারছি কিনা? শীটের কি আছে না আছে, এখন যেটা বলছি কনসেপ্টটা ক্লিয়ার কিনা? এটা কি ক্লিয়ার? এখন হলো 207 গুণার গ বলা আছে একজন এএসআই জরিমানা আদায় করা আর কি কাজ করতে পারে একজন এএসআই। শীতের তদন্তের কথা লেখা আছে, আমি বুঝতে পারছি না, এটা তদন্ত বলতে বুঝাইছি তদন্তের ব্যবস্থা করবে আর কি। যাই হোক, এখন হইল 207 গুণার গ বলা আছে একজন এএসআই জরিমানা আদায় করতে পারে, অপমৃত্যু যদি কোনো মামলা হয় সেটা অপমৃত্যু মামলার খোঁজ খবর নিতে পারে, অনুসন্ধান করতে পারে অপমৃত্যু মামলার, তারপরে সে টল ডিউটি করতে পারে, গার্ড ডিউটি করতে পারে, ইত্যাদি কার্যক্রম একজন এএসআই সম্পাদন করতে পারে। এই গার্ড ডিউটি সম্পাদন করতে পারে, এটার ক্ষমতা বলে এএসআই দেরকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসপিবিএনে সশস্ত্র ফোর্স হিসাবে তাদেরকে একবার অন গার্ড পজিশনে ডিউটি করতে হয়। এই ছেলের কোনো না আছে ভয়, না আছে কিছু, কিঞ্চিত বস্ত্র পরে সে এখানে অডিয়েন্সের সামনে চলে আসতেছে। আমি সারাদিন থাকি বাইরে, আমি কিছু বলতে পারি না, এই জন্য। তাহলে 207 ক, 207 খ, 207 গ, 207 গহ। গ তলে একজন এএসআই জরিমানা আদায়, অপমৃত্যু মামলার অনুসন্ধান, অপমৃত্যু মামলার তদন্ত না, অনুসন্ধান বলতে এখানে দেখেন কোন জায়গায় আনন্যাচারাল ডেথ অপমৃত্যু কিন্তু এএসআই পাঠায়। এই অপমৃত্যু মামলার অনুসন্ধান মানে খোঁজ খবর নেওয়া, তারপরে গার্ড ডিউটি করা, টল ডিউটি ইত্যাদি কার্যক্রম এএসআই পরিচালনা করতে পারবে। 207 গোড়া গ এএসআই দায়িত্ব করতে হবে। এই 60টা ধারা শেষ। এখন কনস্টেবলের দায়িত্ব কর্তব্য যদি পুলিশে পরীক্ষায় আসে, আপনার কাছে কি মনে হয় এই কনস্টেবলের দায়িত্ব কর্তব্য যদি লিখতে যাই তাহলে এটা লেখে কি শেষ করা যাবে? বাংলাদেশের পুলিশের যে মূল চালিকা শক্তি সেটা হলে কনস্টেবলের। এই কনস্টেবলের চিঠিপত্র ইস্যু করে, কনস্টেবলের চিঠিপত্র রেডি করে,
কনস্টেবলের চিঠিপত্রের উপর কর্তৃপক্ষ কারেকশন করে। আমি কনস্টেবল থাকা অবস্থা বিভিন্ন অফিসে কাজ করেছি, আমি দেখেছি সিনিয়র সারা বলছে যান লিখে নিয়ে আসেন। কি লিখে নিয়ে আসতাম এটা বলে নাই, বলে যে এই বিষয়টা লিখে নিয়ে আসেন। তো লিখে নিয়ে গেছি, কয়টা হয় না, আবার লিখে নিয়ে আসেন, কিন্তু কি লিখতাম সেটা কয় না, আবার লিখে নিয়ে গেছি। পরে এটার উপর একটু আকার একা জেদ জবর কারেকশন করে তারপরে সে দিয়ে দেয়, কিন্তু মূল বক্তব্য দ্বারা কাছে যায় না। 10 সেকেন্ড একটা গল্প বলি। আমি এক স্যারের সাথে ছিলাম, উনি হলো বুয়েট থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন। ওনার অফিস হলো দোতলা, আমি হলাম নিচতলায়। উনি সহ আমি আরো 8-10 জন এডিশনাল এসপির কাজ করি। উনি এডিশনাল এসপি, খুব ভালো মানুষ, বুয়েটের স্টুডেন্ট। এখন আমি ওনার সাথে আমার প্রথম কাজ, আমি একটা মামলা লিখে, বিভাগীয় মামলা লেখে ওনার কাছে নিয়ে গেছি। উনি প্রথম বলছে এটার ফেস সেট আপ ডাইনে কম হয়েছে, বামে বেশি হয়েছে, ঠিক করে নিয়ে আসো। আমি যা ঠিক করে নিয়ে আসছি, নিচে নামে, আমার নিচতলা থাকে, দোতলা অফিস, আমি নিচতলাতে গেছি। আবার গেছি, বলতেছে এবার উপরে 5 ইঞ্চি কম হয়েছে, 3 ইঞ্চি করে নিয়ে আসো, 2 ইঞ্চি করে নিয়ে আসো। আবার এসে ঠিক করছি। পরে আবার গেছি, আর কইতাছে এবার তোমার এই পাশে এটা ভুল হয়েছে, এটা করে নিয়ে আসো। 3বার ঠিক করছি। আবার গেছি, তোমার এটা কোনোটাই হয় না, তোমার ফেস সেট আপ ভুল আছে। পরে গেছি, দাঁড়ান এই মামলা কপি আপনারা দিয়ে দিলাম, ডকেটও আপনারা দিয়ে দিলাম, আপনার যেমনে ভাল লাগে আপনি এইভাবে ফেস সেট আপ করে কাজ করেন, আমি আপনার কাজ করবো না। পরে বলতেছে তুমি আমার মুখরূপের কথা বললা কেন? আমি বলছি আপনি বুয়েট থেকে পড়াশোনা করে আসছেন, আপনি একবারের জন্য আমাকে একবারে বলে দেন নাই যে কিভাবে সেট আপ করতে হবে। সেটা না বলে আপনি আমার এই পর্যন্ত 4বার শুধু নিচের উপর উঠাইছেন। আমার এটা আমনের আছে, আমার বহুত কাজ আছে। আপনার এই মামলা আমি তদন্ত করবো না, আপনার প্রতি আমি লিখবো না, আপনার যারে দিয়ে ভালো লাগে তারে দিয়ে লেখান, আমি পারবো না। আপনি বুয়েট থেকে পড়াশোনা করছেন, আমি হাই স্কুল থেকে পড়াশোনা করছি, আপনার ব্রেন আমার ব্রেন মিলবে না। অতএব আপনার যেমনে ভাল লাগে এমনি কাজ করেন, আমি আপনার সাথে নাই। পরে আমি থুয়ে দিয়ে চলে আসছি। আমার 2 দিন পরে আজাদ সাহেব, হ্যাঁ আবার সবাই সাহেবকে, ভদ্রলোক মানুষ, স্যারের বউ আবার আইডিবিতে চাকরি করে, আপনি মনে হয় আমাকে ভুল বুঝতেছেন। আসলে আমি তো বুঝতে পারি না কি করতে হবে, আপনাদের যেমনে ভালো লাগে এভাবে করে দিয়ে আসেন, আমি সই করে দিব। পরে আমি স্যার 1 সপ্তাহ পরে সিরিয়াল অন্য মামলা ঢুকে গেছে। পরে 1 সপ্তাহ পরে গেছি, ঠিক করে দিছি। তো ওনারা সাধারণত বলে না, ওনারা কিন্তু সাধারণত বলে না, ওনাদের কাজ হলো শুধু কেল ঠিক করে নিয়ে আসেন, ঠিক করে নিয়ে আসেন, ঠিক করে নিয়ে আসেন। আমাদের বাংলাদেশ পুলিশে এমন অনেক অনেক হাজার হাজার লক্ষ লক্ষ ব্রিলিয়েন্ট কনস্টেবল আছে, যারা অনেক বড় বড় কর্তাদের কাছেও তারা তাদের চেয়ে ভালো বুদ্ধি নিয়ে চলে, ভালো ব্রেন, ভালো মেধাবী। বাংলাদেশ পুলিশের যত ধরনের চিঠিপত্র হইতে শুরু করে যত মূল কাজ সব এই কনস্টেবল করে থাকে। এই জন্য আমার জীবনে আমি আমার চাকরি যে কয়েকদিন হয়েছে, আমি কখনো কাউকে কনস্টেবল বলে ডাক দেই না, কাউকে সেন্ট্রি বলে ডাকি নাই, সবসময় ছোট ভাই বলে ডাকছি। বেশি খুব আপন, হেরে দিলে তুই তোকারি করেছিস, এই এদিকায় ওই দিকায়, কিরে বেড়া কি অবস্থা, এবার সুন্দর করে আদর করে কথা বলছি। কিন্তু কখনো কেউ মনে কষ্ট পাবে কনস্টেবল বলা বা কাউকে ছোট করা বা তার পদ নিয়ে তাকে ইয়া করা, এটা কখনো করা হয় নাই। এটা করে কারা? যারা হইলো আবার ওই যে আপনার এএসআই হওয়ার কথা না হয়ে গেছে বা সাবইন্সপেক্টর হওয়ার কথা না হয়ে গেছে, তাদের ভিতরে বিষয়টা আছে। ওই যে আমিনুল আছে বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসে, আমিনুল সব সেট আপ তো তোমরাই করো, সব কাজ কাম তোমরাই করো, ব্যানার এডা হেডা মিটিং হইতে শুরু করে কনফারেন্স যা আছে সব করে। এরা শুধু কয় এমনি হবে না, এমনি হবে, ঠিক করে নিয়ে আসো, ভুল হয়েছে ঠিক করে নিয়ে আসো। কি ঠিক করে নিয়ে আসবে তারা জীবনও বলে না। এই জন্য যদি কনস্টেবলের দায়িত্ব কর্তব্য আসে, হাজার হাজার দায়িত্ব কর্তব্য, কনস্টেবলের দায়িত্ব কর্তব্য লিখে শেষ করা যাবে না। কনস্টেবলের দায়িত্ব কর্তব্য সর্বনিম্ন 200 আছে। তাহলে গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য হলো প্রথম হলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করা এবং এটা কার্যকর করা। এরপরে হবে বৈধ পরোয়ানা জারি করা, সকল প্রকার সমন জারি করা, পুলিশ বিভাগের জরুরি ডাক বিলি করা, সাক্ষীকে কোর্টে হাজির করা, ঊর্ধ্বতন পুলিশ অফিসার দাঙ্গা হাঙ্গামা গোলযোগ নিয়ন্ত্রণ করা, টল ডিউটি করা, আসামি স্পট করা, আমলযোগ্য অপরাধীকে গ্রেপ্তার করা, গ্রাম সফর করা, এরপর লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা, তদন্ত অফিসারকে তদন্তে সাহায্য করা, কেরানির কাজ করা, সব ধরনের সংবাদক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো, সকল ধরনের সরকারি সম্পত্তি ক্ষতির হাত থেকে রক্ষা করা, এরপরে সেন্ট্রি ডিউটি করা, ডাক ডিউটি করা, থানা নিরাপত্তা ডিউটি করা, টল ডিউটি করা, ক্যাম্প ডিউটি করা, তল্লাশি ডিউটি করা, গ্রেপ্তার ডিউটি করা, হল্লা ডিউটি করা, সমন ডিউটি করা,
তারপর আর কি আছে, আর কি আছে কোন তো? দাঙ্গা হাঙ্গামা নিয়ন্ত্রণ করা, বেআইনি সমাবেশ নিয়ন্ত্রণ করা, আর কি আছে ক? লতিফা, তুই আবার এই সমস্ত ফার্ম ফুটির কথা বললা, তুই কিন্তু আমার খাওয়া থেকে মাপ পাইতি না ভাই। তুই কিন্তু যে কোনো সময় মরে যাইতে পারস। তোর পরবর্তী আত্মীয় স্বজন বা বংশ যারা আছে তাদের কাছে বলে যাইস যে একটা লোকের আমার খাওয়ানোর কথা ছিল, তারা আমি খাওয়াইতে পারি নাই, আপনারা কিন্তু তারা খাওয়াই দেন। তাহলে এই কনস্টেবলের দায়িত্ব কর্তব্যের শেষ নাই। কনস্টেবলের ফেটিক ডিউটি করা রয়ে গেছে। আবার ওরে জুয়েল রে বেটা, ফেটিক ডিউটি বাদ গেছে না, এই ফেটিক ডিউটি করাও আছে। কথা কি বুঝতে পেরেছেন? ওই যে অর্ডারলি করা আছে। আচ্ছা, আপনাদেরকে আপনাদের লাইফে যদি উন্নতি করতে চান, 3টা লোক থেকে সবসময় দূরে চলবেন, 4টা লোক থেকে। এই 4টা লোক থেকে সবসময় দূরে চলবেন, তাহলে লাইফে এই পদ ডিপার্টমেন্টে উন্নতি করবেন। একটা হলো যারা র্যাঙ্কের জন্য নায়ক হয়েছে তাদের হিসাব বাদ, মানে র্যাঙ্ক লাগাইবো এই জন্য নায়ক হয়েছে, এদের হিসাব বাদ। এই ছাড়া নায়ক, হাবিলদার, সুবেদার, ড্রাইভার, আবার বলি নায়ক, হাবিলদার, সুবেদার, ড্রাইভার, এই টাইপের যারা কাজটা লোক, আবার এই প্রজন্মের যারা আছে তাদের কথা বাদ। এই নায়ক, হাবিলদার, সুবেদার যারা আছে এই প্রজন্মের, মানে আমাদের এই প্রজন্মের যারা হইছে তাদের বাদ দিয়ে বলতেছি, এরা বাদ দিয়া আগে যারা আছে এদের সাথে কখনো চলবেন না। এরা আপনাকে জীবনে ভালো পরামর্শ দিবে না। কখনো কোনো ড্রাইভারের পাশে আপনার সিট রাখবেন না। আপনি নিশ্চিন্ত থাকেন, কোনো জায়গায় ড্রাইভারের পোস্ট ফাঁকা হইলে আপনারা ড্রাইভারে ঢুকে দিবে। এই লোকগুলো বাদ দিয়া অন্য লোকের সাথে চলবেন, লাইফে শাইন করবেন, ডেভেলপ করবেন। চেষ্টা করবেন রিজার্ভ অফিসের পোলাপাইন যে রুমে থাকে ওই রুমে থাকার জন্য, অফিসের লোক যারা যেখানে রুমে থাকে। আচ্ছা, এটা আমার যদি অনেয়ারে বলা উচিত নাই, তারপর আমি বলেছি। তাহলে আমরা কি পাইলাম? কনস্টেবলের দায়িত্ব কর্তব্য পাইলাম 208-এ। তাহলে আবার একটু প্রথম থেকে টান দেই। প্রথম হলো 201-এর ক খ, মানে থানার অফিসার ইনচার্জ দায়িত্ব কে কে পালন করতে পারবে, কারা কারা পারবে। আর 202-এ বলা আছে, হ্যাঁ, এখন বলছে বলেন মেনে চলার চেষ্টা করব। তাহলে আবার আসি, 201-এর ক আর খ পেলাম কে কে থানার অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে পারবে। 202-এ পেলাম থানা এবং ফাঁড়ির দায়িত্ব হস্তান্তর নিয়ে, থানা এবং ফাঁড়ির দায়িত্ব হস্তান্তর নেওয়া। 203-এ পেলাম থানার ভবন পরিষ্কার নেওয়া। 204-এ পেলাম অন্য বিভাগের কর্মকর্তাদের থাকার ব্যবস্থা নেওয়া। 205-এ পেলাম থানার অফিসার ইনচার্জের দায়িত্ব কর্তব্য। 6-এ পেলাম সাব ইন্সপেক্টর বা পরের পদের পুলিশ অফিস যে আছে তার দায়িত্ব কর্তব্য। 207-এ পাইলাম এই যে ডিউটি অফিসার করি আমরা, এটা কিন্তু এই যে এটা কিন্তু ডিউটি অফিসার, এটা মূলত কিন্তু থানার অফিসার ইনচার্জের কাজ। তিনি এটা তারপরে পদের পুলিশ অফিসারকে দায়িত্ব দিয়েছেন, এই জন্য ডিউটি অফিসারটা সাব ইন্সপেক্টর করে। এটা কিন্তু মূলত ডিউটি অফিসার কাজটা কিন্তু অফিসার ইনচার্জের। এটা 206 ডিউটি অফিসার সময় 206 লেখি, এটা সঠিক, ঠিক আছে। তারপরে 207-এর ক খ গ গ এএসআই দায়িত্ব কর্তব্য। কতে বলা আছে তার কাজ হলো সাব ইন্সপেক্টরকে সহায়তা করা। খতে বলা আছে জিডি, সিডি, এফআইআর আর বিসিএনবি বাদ দিয়ে সব রেজিস্টার দেখাশোনা করা। গতে বলা আছে এএসআই এর উপরে যদি থানার কেউ দায়িত্ব না থাকে, এএসআই যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকে, তাহলে সে মামলা রুজু করতে পারবে, অপরাধ আমলে দিতে পারবে, তদন্তের ব্যবস্থা করতে পারবে। আর গতে বলা আছে জরিমানা আদায়, টল ডিউটি, গার্ড ডিউটি, অপমৃত্যুর খোঁজখবর, এগুলো এএসআই নিতে পারবে। 208-এ পেলাম কনস্টেবলের দায়িত্ব ও কর্তব্য। এখন পাবো 209 ভিআর বা ভেরিফিকেশন রিপোর্ট, সরি 211 ভেরিফিকেশন রিপোর্ট। 209 হলো মফস্বল ডায়েরি। আমি এখন যে শব্দটা লাগবে একটু আমাকে লিখে দিবেন, আমার একটু লিখে দেন। মফস্বল ডায়েরি অথবা ব্যক্তিগত ডায়েরি অথবা পিডি, এই 3টা শব্দ একটু লিখে দেন। পিডি পরে শিকার পি ডরে শিকার ডি, পিডি
অথবা পার্সোনাল ডায়েরি, অথবা ব্যক্তিগত ডায়েরি, অথবা মফস্বল ডায়েরি, এই 4টা শব্দ একই, একটু লিখে দেন। আমরা যে পিডি বিল নেই, পিডি বিল, এই যে পিডি লেখি এই 209 পিআরবিতে সারারা, তাহলে 209 বলা আছে পিডি, পার্সোনাল ডায়েরি বা ব্যক্তিগত ডায়েরি অথবা মফস্বল ডায়েরি। মাসুদ, তুমি সাব ইন্সপেক্টরের দায়িত্ব কর্তব্য বুঝো নাই। সাব ইন্সপেক্টর মানে ইন্সপেক্টরের অর্ধেক, উপ পুলিশ পরিদর্শক মানে এই সাব ইন্সপেক্টরের কাজ হলো 206। ওটা আমি প্রশ্ন আকারে দিব, ওই সময় পাবা। আচ্ছা, এখন প্রশ্ন হলো 209 বলা আছে এএসআই হইতে ঊর্ধ্বতন পদের পুলিশ অফিসার তদন্তের কাজে থানা হইতে মফস্বল এলাকায় গমন করলে। এএসআই হইতে ঊর্ধ্বতন পদের পুলিশ অফিসার তদন্তের কাজে থানা হইতে মফস্বল এলাকায় গমন করলে। আমার কথা কি বুঝতে পারছেন কি বলেছি? এএসআই হইতে ঊর্ধ্বতন পদের পুলিশ অফিসার থানার থানার অফিসার সরি এএসআই হইতে ঊর্ধ্বতন পদের পুলিশ অফিসার, আমি আবার বলি এএসআই হইতে ঊর্ধ্বতন পদের পুলিশ অফিসার, এএসআই হইতে ঊর্ধ্বতন পদের পুলিশ অফিসার তার মামলার বা যে কোনো তদন্তের কাজে, মামলা ছাড়াও যে কোনো তদন্তের কাজে তিনি যদি থানা হইতে মফস্বল এলাকায় গমন করেন, তাহলে তার বিবরণ বিবি ফরম 18 মোতাবেক যে ডায়েরিতে লিপিবদ্ধ করেন তাকে বলা হয় মফস্বল ডায়েরি। 209। আর যে সমস্ত এলাকায় ঘোড়া বা অন্য কোনোভাবে গাড়ি দিয়ে যাতায়াত করা সম্ভব না, সে সমস্ত এলাকায় সাইকেল ব্যবহার করে যাতায়াত করা যাবে 210। এখন হইলো 211 ভেরিফিকেশন। ভেরিফিকেশন বলতে আমরা শুধু সরকারি কর্মচারীদের বুঝি না। বলা আছে কোন সরকারি চাকরি প্রার্থী অথবা কোন বেসরকারি চাকরি প্রার্থীর সঠিকতা যাচাই করার জন্য কোন অনুরোধপত্র পাওয়া গেলে, কোন সরকারি হোক আর বেসরকারি হোক, চাকরির ক্ষেত্রে বা অন্য কোনো কারণে তাদের নাম ঠিকানা যাচাই বাছাই করার প্রয়োজন হইলে এরকম কোন অনুরোধপত্র যদি পুলিশ অফিসার পায়, তাহলে তা সশরীরে উপস্থিত হয়ে যাচাই বাছাই করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে যে রিপোর্টটা প্রেরণ করা হয় তাকে বলা হয় ভেরিফিকেশন রিপোর্ট। আবার বলি, বাংলা আলাপ বলি, কোন ব্যক্তি বা প্রার্থীর তথ্যাদি যাচাই করার জন্য যদি কোনো অনুরোধপত্র পাওয়া যায়, মানে কোনো ব্যক্তির তথ্যাদি যাচাই করার জন্য, যে কোনো বিষয় হতে পারে, চাকরি হতে পারে, ব্যবসা হইতে পারে, বিদেশ যাওয়া হইতে পারে, যে কোনো বিষয় হইতে পারে, তাহলে বাংলা আলাপ হবে কোন ব্যক্তির তথ্যাদি, শব্দটা হবে কোন ব্যক্তির, রেডি হও, কোন ব্যক্তির তথ্যাদি যাচাই করার জন্য যদি অনুরোধপত্র পাওয়া যায়
তাহলে এএসআই এর উপরে পদের পুলিশ অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে সশরীরে উপস্থিত হয়ে কোন র্যাঙ্ক হইতে হবে? এএসআই। তাহলে এএসআই এর উপরে পুলিশ অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত ব্যক্তির তথ্যাদি যাচাই করে যেই ব্যক্তি অনুরোধপত্র দিয়েছেন তার বরাবর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যে রিপোর্টটা প্রেরণ করা হয় তাকে বলা হয় ভেরিফিকেশন রিপোর্ট। 211 পারবেন? 211তে ভেরিফিকেশন রিপোর্ট। তাহলে ভেরিফিকেশন রিপোর্ট কাকে বলে? যে কোনো ব্যক্তি তথ্যাদি যাচাই করার জন্য অনুরোধপত্র পাওয়া গেলে তা যাচাই বাছাই শেষে উদ্বোধন কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে যে রিপোর্ট পাঠানো হয় তাকে বলা বিআর রিপোর্ট। একবারে সহজ বাংলা আলাপ বলছি। তাহলে বাংলা আলাপ হলে কি? কোনো ব্যক্তি তথ্যাদি যাচাই করার প্রয়োজন হইলে তা যাচাই বাছাই শেষে থানার অফিসার ইনচার্জ বা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে যে রিপোর্ট প্রেরণ করা হয় তাকে বলা হয় ভেরিফিকেশন রিপোর্ট। 211। এখন হলো 212। আর দিবেন, এটাই শেষ। 212তে বলা আছে থানা অফিসার ইনচার্জ তার থানা এলাকার অফিসার ও ফৌজদের রুল কলের মাধ্যমে উদ্বোধন কর্তৃপক্ষ হইতে প্রাপ্ত সকল আদেশ উপদেশ সরকারি হুকুম তিনি শুনাইতে পারবেন। প্রয়োজনে তার তথ্যাদি সম্পর্কে নোটিশ বোর্ডে লটকে দিতে পারবে। 212। এটা কি বুঝছেন? বাংলা আলাপ হলো রুল কলের মাধ্যমে সরকারি যত আদেশ উপদেশ সবকিছু শুনিয়ে দিবে, সবকিছু পড়িয়ে দিবে, সবকিছু বুঝিয়ে দিবে। 212 ক্লিয়ার? আর দিব না। আরেকটা দিয়ে দেই। পুলিশ আইনের 24 পুলিশ অফিসার কর্তৃক সকল ধরনের সংবাদ ম্যাজিস্ট্রেটকে অবগত করা। পুলিশ আইনের 24 পিআরবি 213। পুলিশ অফিসার কর্তৃক সকল ধরনের সংবাদ ম্যাজিস্ট্রেটকে অবগত করা, ভেরিফিকেশন গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন করা, তল্লাশি পরোয়ানার জন্য আবেদন করা, মানে পুলিশের সাথে ম্যাজিস্ট্রেটের যত ধরনের যোগাযোগের মাধ্যম আছে, যত কাজের, সব 213। তাহলে আবার একটু টান দেই। প্রথম হলো 201 ক খ কে থানার অফিসার ইনচার্জ হইতে পারবে না পারবে। 201 খ থানা এবং ফাঁড়ির দায়িত্বভার হস্তান্তর গ্রহণ নিয়ে। 203 ভবন পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে থানার। 204 হলো অন্য বিভাগের লোকজনকে থাকার ব্যবস্থা নিয়ে। 205 ইন্সপেক্টর দায়িত্ব কর্তব্য মানে অফিসার ইনচার্জের। 6 সাব ইন্সপেক্টরের সাথে এএসআই 8 কনস্টেবলের। 9 হলো মফস্বল ডায়েরি। 10 হলো সাইকেল চালিয়ে যাওয়া যাবে। 11তে ভেরিফিকেশন রিপোর্ট। 12তে বলা আছে রুল করলে সকল হুকুম শুনানো। 13তে বলা আছে পুলিশ অফিসার কর্তৃক ম্যাজিস্ট্রেটকে সংবাদ দেওয়া। এই আল্লাহ, একদম হয়ে গেছে, এত সহজ। এই তাহলে এই এতটুকু থাকুক আজকে। আমি এই 200 থেকে 400 পর্যন্ত একটু স্লো করে পড়াবো, 5-7টা ক্লাস নিব। এরপর আবার পিআরবি টান দিয়ে শেষ হয়ে যাবে। তাহলে এই 200 থেকে 213 পর্যন্ত কি আমরা সবাই পারি? এখান থেকে কয়েকটা প্রশ্ন আসবে। একটা হলো মফস্বল ডায়েরি কাকে বলে? কে কে মফস্বল ডায়েরি লিপিবদ্ধ করতে পারে? আরেকটা হবে ভেরিফিকেশন রিপোর্ট কাকে বলে? কি কারণে ভেরিফিকেশন রিপোর্ট করা হয়? আরেকটা আসবে এএসআই দায়িত্ব কর্তব্য সমূহ আলোচনা করুন। ইন্সপেক্টরের দায়িত্ব কর্তব্য সমূহ কি? কথা কি বুঝতে পারছেন? থানা বা ফাঁড়ির দায়িত্ব হস্তান্তর এবং গ্রহণের নিয়মাবলী কি? এই সবগুলো প্রশ্ন হইল 201 থেকে 213 ভিতরে। তাহলে আমাদের আজকে এতটুকুই থাকুক। আগামীকালকে আবার আমাদের দেখা হচ্ছে। বৃহস্পতিবার শুক্রবার আমি পড়াবো না, পৃথিবী কেমন হয়ে যাবে, আমার পাবেন না। আল্লাহর রাস্তায় অনুরোধ, আমি একটু শীটগুলো রেডি করতেছি। শীট দিব, কিন্তু বৃহস্পতি 2 দিন, সপ্তাহে 2 দিন আমাকে বন্ধ দিতে হবে। বৃহস্পতিবার শুক্রবার আমাকে 2 দিন বন্ধ দিতে হবে। আমার একটু শীটের কাজ আছে, আমার ব্যক্তিগত কাজ থাকে। 5 দিন পড়াবো, 2 দিন পড়াইতে পারবো না। তাহলে আজকে এতটুকু থাকুক। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।